গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া চলছে। রাজনীতির অভিযানে যুক্ত হচ্ছে নতুন নতুন ঘটনা প্রবাহ। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে কেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না? কেন আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছি যেখানে নারীর প্রতি সহিংসতা সব মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে? রাষ্ট্র কেন নারীর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। রাজনীতির অভিধান ও সহিংসতা এই শিরোনামে আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া দেখছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখছি, কিন্তু গণঅভ্যুত্থানে যারা অগ্রগামীদের ভূমিকায় ছিল, যে নারীরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেই নারীদের নিরাপত্তা নিশ্চিতে কেন রাষ্ট্র ব্যর্থ হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ব্যথিত হৃদয় নিয়ে, ক্ষুব্ধ হয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, পুরা জাতি রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। দীর্ঘদিনের সংগ্রামের ফসল। আমরা সেই দীর্ঘদিনের মুক্তি আন্দোলনের, জাতীয় মুক্তি সংগ্রামের শেষ পরিণতি 1971 সালে 9 মাস তার শীর্ষ অধ্যায়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে দেশকে স্বাধীন করেছিলাম। আমরা মুক্ত এলাকা গঠন করতাম, হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে সেই সব মুক্ত এলাকায় আমরা সরাসরি প্রশাসন পরিচালনা করতাম। শুনে রাখেন আমার কাছে, মুক্ত এলাকায় কোনো নারী ধর্ষণ হতো না, মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন হতো না, মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি ছিল না, অন্যায় অপরাধ ছিল না। ফুলের বাগানের মতো সুন্দর করে আমরা সেগুলোকে সাজিয়েছিলাম। স্বপ্ন ছিল পুরা দেশটাকে এরকম বাগানের মতো আমরা সাজিয়ে তুলব। দুর্ভাগ্য, আমাদের মুক্তিযুদ্ধে সেই স্বপ্ন, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ফলে এই 71-এর মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন না করার ফলে যে পরিস্থিতি হয়েছে সমাজে, সেইখান থেকে উত্তরণ ঘটানোর জন্য 90-এ আমরা গণঅভ্যুত্থান করেছি এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে। আবার 24-এ আমরা আরেকটা গণঅভ্যুত্থান করলাম, এই দেশেরই জনগণ, ছাত্র জনতা সম্মিলিতভাবে। তারপরেও জয় করে তবু ভয় কেন মর যায় না? আজকে জয় হয়েছে কিন্তু ভয় যাচ্ছে না, এবং ভয় না যাওয়ার প্রমাণ আমি পাচ্ছি প্রতিদিন। শিশু, কন্যা থেকে শুরু করে কি নির্মম বর্বর পৈশাচিক অত্যাচার চলছে। ধর্ষণ যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, এবং 8 বছরের শিশু আজ ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এইটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে। আমি স্যালিউট জানাই যারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরিয়ে এসছে, রাজপথে নেমেছে, ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে জনগণ, নাগরিক সমাজ এই সংগ্রামকে অগ্রসর করে নিচ্ছে। আমি আশা করব এই সংগ্রাম আরও বেগবান হবে এবং ফলপ্রসূ হবে। কিন্তু আমাদের বুঝতে হবে এটা হচ্ছে কেন। আপনি বললেন রাষ্ট্রের ভূমিকাটা আমরা দেখছি না কেন। আমাদের রাষ্ট্রটাই তো গলদপূর্ণ। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত এমন কতগুলো মতাদর্শ এবং নীতির উপরে, মুক্তিযুদ্ধে যেটা আমরা পাকিস্তানি ধারা পরিবর্তন করে আমরা একটা বিকল্প প্রগতিশীল সমাজতন্ত্র অভিমুখীন একটা সমাজ রাষ্ট্র নির্মাণের জন্য প্রতিশ্রুতি নিয়ে আমরা সূচনা করেছিলাম যাত্রা, সেই পথে আমরা অগ্রসর হতে পারিনি। রাজনীতির স্থান দখল করে নিয়েছে বাজার। বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে, এবং বাজার রাজনীতি বাজার অর্থনীতির মতোই প্রদর্শনবাদ, ভোগবাদ, এইগুলোর উপর ভিত্তি করে পরিচালিত। যেই সমাজ ভোগবাদের উপরে পরিচালিত,
যেই সমাজ আত্মপ্রদর্শন এবং নিজের বিত্ত বৈভব এবং তার বাহাদুরি দেখানোর জন্য পরিচালিত, যা বিলাসে নিমগ্ন হয়ে তার আধিপত্য এবং তার কৌলিন্য প্রমাণ করার রীতিতে অভ্যস্ত, এটা একটা রীতি হয়ে গেছে। সমাজের এই ব্যবস্থা যতদিন থাকবে তার প্রতিফলন হিসেবে নারী সমাজের উপরে আমরা যেই ঘটনাগুলি দেখছি সেটা থাকবে। যেমন অনেকগুলো জিনিস বলা যায়। আমরা গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র মানে কি? প্রত্যেকটা নাগরিক একটাই পরিচয়, নাগরিক। সেখানে ধর্ম পরিচয় আছে আলাদা আলাদা, সেখানে জেন্ডার পরিচয় আলাদা আলাদা আছে, সেখানে তাদের জাতীয় পরিচয় আলাদা আলাদা আছে, সাম্প্রদায়িক পরিচয় আলাদা আলাদা, আঞ্চলিক পরিচয় আলাদা আলাদা, পেশাগত পরিচয় আলাদা আলাদা। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের সামনে সবাই সমান, একটাই পরিচয়, নাগরিক। একজন আমিরের ভোট আর একজন ফকিরের ভোট, একজন হিন্দুর ভোট একজন মুসলমানের ভোট, কোনো ওজনের পার্থক্য নেই। এইটা একটা মৌলিক নীতিগত ভিত্তি গণতন্ত্রের। গণতন্ত্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, গণতন্ত্রে বৈষম্যের কোনো স্থান নেই। এই গণঅভ্যুত্থানে জোরদারভাবে আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই। তো বৈষম্য দূর করতে হলে অনেক ক্ষেত্রে বৈষম্য, তার ভেতরে একটা প্রধান বৈষম্য হলো নারী পুরুষের ভেতরে যে বৈষম্য। নারীর উপরে কেন বৈষম্য করা হয়, কেন অত্যাচার করা হয়? কেননা সমাজ দীর্ঘদিন হাজার হাজার লক্ষ বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ, এই ভোগবাদ এবং বৃত্তের উপরে নির্ভর করে, ধন সম্পদের উপর ভিত্তি করে একটা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে, এই যে নীতিবোধ প্রতিষ্ঠা করেছে, সেই কারণেই দুর্বলের উপরে সবসময় অত্যাচার। এবং সবাই দুর্বল, মেহনতি মানুষ হলো সবচেয়ে দুর্বল। আর মেহনতি মানুষের ভিতরে যারা নারী, তারা হলো সবচেয়ে ডবল পরিমাণে দুর্বল। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি দুর্বলের উপর অত্যাচারের কথা বলছিলেন। আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমরা আন্দোলন সংগ্রামে সূতিকাগার বলি, সেখানে আসলে একজন নারী হেনস্থার শিকার হবে, যৌন হয়রানির শিকার হবে, সেটি কি মানা যায়? আপনি মানেন আর না মানেন, হচ্ছে তো। এবং কেন হচ্ছে সেটা আমি বলছি। যখন নাকি সমাজের নীতিটা হয় যে দুর্বলের উপরে অত্যাচার করার সুযোগ বেশি, তখন গরিবের উপরে অত্যাচার হয়। আর গরিবের ভিতরে নারী সমাজ হলো আরো বেশি দুর্বল এবং তার উপরে অত্যাচারটা বেশি হয়। সুতরাং দার্শনিকভাবে, সামাজিক রীতি হিসেবে, সামাজিক দর্শন হিসেবে সমাজের ভেতরে এটা প্রচলিত হয়েছে যে নারী সমাজ হলো দুর্বল অংশ সমাজের। তারা কেন পুরুষের সমান মজুরি পাবে? আপনি ইউনিভার্সিটি বলেন, একটা গার্মেন্টসের কারখানা বলেন, পুরুষ আর নারীর সম অধিকার, সমমর্যাদা কিন্তু স্বীকৃতি দেওয়া হয় না। কেন? পুরুষতান্ত্রিক সমাজ। চিন্তায়, ভাবনায়, মানুষের মনস্তত্ত্বে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাবধারায়, সমস্ত কিছুর ভেতরে এটা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে যে, এবং সেটা আজকে একদিন দুই দিনের ব্যাপার না, এটা শত বছর, হাজার বছর, লক্ষ বছর ধরে সেটা চলছে। আমরা প্রগতির কথা বলছি, ঊর্ধ্বতন অংশ আর শ্রমিক নারী হলো নিম্নতর অংশ। সেখানে নারী হলো নিচে থাকে। বৈষম্য কতটুকু দূর করতে পেরেছে? আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে যদি বলি, আমরা দেখেছি যে নারীদের ভূমিকা ছিল, কিন্তু নারীদের সেই অবদান কারা কেড়ে নিল? নারীরা কামলা খেটেছে। রাষ্ট্র এরকম যে নারীকে দিয়ে কাজ করাবে, বেতন ঠিক মতো দেবে না, নারীকে দিয়ে সংগ্রাম করাবে, ছবি তুলবে, সেইটা দিয়ে দেশ এবং দুনিয়ায় একটা পরিস্থিতি সৃষ্টি করবে, কিন্তু ফসল যখন উঠবে সেটা আত্মসাৎ করে নিবে হলো পুরুষ শাসিত সমাজের যারা কর্তৃত্ব করে, সেই পুরুষতান্ত্রিক সমাজের কর্তারা। এবং এইটা রেওয়াজ হয়ে গেছে। সুতরাং পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে যে এইটা সবার অভিজ্ঞতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে তো আমি স্পষ্ট করে বুঝতে পারছি
যে নারী সমাজ নারী মুক্তির জন্য আওয়াজ তুলছে। এটা খুবই সাহসের কথা, উৎসাহের কথা, আশার কথা, আশার আলো আমি সেখানে দেখতে পাই। নারী সমাজ আজকে ঘরে চুপচাপ বসে নেই, তারাই তাদের উপরে প্রদীপের নিচেই তো আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আমরা দেখছি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নারী বিদ্বেষী একটি পক্ষ দাঁড়িয়ে গেছে, কখনো তৌহিদি জনতার নামে, কখনো মব সন্ত্রাসের নামে নারীর উপর নিপীড়ন চলছে। আমার মনে হয় এটা এই কারণে যে যেই জনতা গণঅভ্যুত্থানের ভিতরে রাজপথে নেমে এসেছিল, সেটা হাজার লক্ষ না কোটি কোটি মানুষ, সেই মানুষ ঘরের ভেতরে ঢুকে যাওয়ার কারণেই যে ঠিক আছে আমাদের দায়িত্ব শেষ, এখন আমরা বর্গা দিয়ে বসে থাকলাম, এই এর উপরে ডাক্তার সাহেব বা অমুক সাহেব এদের উপরে উপদেষ্টা মণ্ডলী বা সমন্বয়ক বৃন্দ বা নতুন কিংস পার্টি বা পুরানো বিএনপি বা কমিউনিস্ট পার্টি বা এই দলগুলোর উপরে বা যার উপরে সে দায়িত্ব দিয়ে বসে থাকে, ঘরে যদি বসে থাকে এটাই হবে। কারণ পুরানো সমাজ এইটার জন্ম দিয়েছে, পুরানো ব্যবস্থা এইটার জন্ম দিয়েছে, কিন্তু নূতন সমাজের নূতন আঙ্গিনা এখনো কিন্তু তৈরি হয়নি। এবং এই সময়টা হলো সবচেয়ে বিপজ্জনক সময়, এবং তখনই উচ্ছৃঙ্খলতা বর্বরতা মাত্রা ছাড়িয়ে একটা নতুন জায়গায় চলে যায়। সেই ঘটনা বলেই আমরা দেখছি, এটা না ইতিহাসে বারবার এটা দেখা গেছে। কিন্তু নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রেখে বেনিফিশিয়ারি কারা হতে পারে? যারা বেনিফিশিয়ারি এতদিন ছিল তারাই, যারা শোষক শ্রেণী। কেন শোষণের স্বার্থেই বাজার ব্যবস্থা চালু করতে হবে, পুঁজিবাদী বাজার ব্যবস্থা চালু রাখতে হবে, ধন সম্পদ কেন্দ্রীভূত করতে হবে কিছু লোকের হাতে, এবং মানুষকে বলতে হবে যে আমরা উন্নয়নের নামে কিংবা এখন বলা হচ্ছে সংস্কারের প্রয়োজনে আমরা তার প্রসব বেদনা তারই অংশ হিসেবে আমরা নারী নির্যাতনের ঘটনাগুলি দেখতে পাচ্ছি। শোনো তোমরা এইটুকু সহ্য করো, এই একই কথা, একই বয়ান যেটা আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের সময় বলা হতো, আরে এইসব অন্যায় টন্যায় একটু সহ্য করো, সবুর করো, আমাদের ধর্মেও আছে সবুর করতে হবে, সহ্য করতে হবে। এইটা হলো উন্নয়নের প্রসব বেদনা। এখন ভাবসাব দেখে মনে হচ্ছে যে বয়ানটা সামান্য একটু বদলাই গেছে, উন্নয়নের প্রসব বেদনা আর বলে না, এইটা বলে যে সংস্কারের প্রসব বেদনা। আরে সংস্কার করবে নারী ধর্ষণের ঘটনাবলীকে প্রশ্রয় দিয়ে? তুমি সংস্কার করবে নারী সমাজের উপরে যে বৈষম্য চলছে সেটাকে বহাল রেখে? দেশে কোনো গণঅভ্যুত্থান তার সংগ্রামী র্যাডিক্যাল লক্ষ্য কোনোদিন পৌঁছতে পারে না যদি নারী মুক্তির এই কর্তব্যকে সে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ না করে। এবং নারী সমাজও নিজে কোনোদিন মুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সংগ্রামকে সাধারণ শ্রমিক মেহনতি জনগণ সহ যে গণঅভ্যুত্থান এবং বিপ্লবী আন্দোলন এইটার সঙ্গে যুক্ত না করে, কিংবা এইটা সুন্দর করে ফ্রেজ করে বলতে হয় বিপ্লব ছাড়া নারী মুক্তি সম্ভব না, আর নারী মুক্তি ছাড়াও কোনো বিপ্লব সফল হতে পারে না। কিন্তু এই উপলব্ধি তো সবার ভিতরে নাই। এখন যারা সমাজের বা রাজনীতির সামনের কাতারে প্রদর্শিত, যারা বেশিভাবে প্রজেক্টেড, তারা কিন্তু ভিন্ন চিন্তায়। তারা মনে করে যে কাণ্ডারি হিসেবে লোকটা যদি ভালো থাকে তাহলে পরেই তো সব কিছু ঠিক, আমি তো ভালো, এবং আমার কাণ্ডারি হিসেবে পথটা ধরে রাখতে হলে একটা অন্যায়, দুইটা অন্যায়, তিনটা অন্যায়, এটা তো আমি পথ ধরে রাখছি কিসের জন্য? মুক্তির জন্য। এবং এই পথ ধরে রাখার জন্য যেই মুক্তির কথা আমি মুখে বলছি তার বিপরীত কর্মকাণ্ড প্রতিদিন বাড়াইতে আরো অগ্রসর করে নিয়ে যেতে হচ্ছে। এই যে পরিস্থিতি, এটা দেখে তো মানুষ অভ্যস্ত। এটা লজিকের ফ্যালাসি আছে, আই টাচ দ্য টেবল, টেবল টাচেস দ্য গ্রাউন্ড, সো আই টাচ দ্য গ্রাউন্ড। আমি জনগণের কল্যাণকামী, সেই কল্যাণকামী আমিকে আমার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমি যে নতুন সুযোগ বের করি যে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়িব না। আমরা
দ্বিতীয় প্রজাতন্ত্র না করা পর্যন্ত ছাড়িব না, অমুকের কি বলে ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতা ছাড়িব না। ক্ষমতা দীর্ঘায়িত করার কতগুলো কৌশল, কিন্তু এটা স্বাভাবিক লজিক দিয়ে যেটা চলা উচিত, যে আমাদের সংস্কার করতে। আমরা কমিউনিস্টরা সংস্কারের ব্যাপারে আগাগোড়া সবচেয়ে 1 নম্বরের ফোর্স। আমরা খালি কসমেটিক সংস্কার করি না, এখানে ওখানে মলম লাগিয়ে এদিক সেদিক একটু সংস্কার করলাম এটা না, আমরা টোটাল সংস্কার চাই। আমরা সংস্কারের প্রসঙ্গে আলোচনা দেখছি, রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা নিয়ে কথাবার্তা দেখছি, আমরা নানা ইস্যুতে বিতর্ক দেখছি, কিন্তু ওই যে নারী নিরাপত্তা, ধর্ষণ, আর কত ধর্ষণ হলে আসলে ধর্ষণ রোধে কঠিন শাস্তির বিধান প্রণয়ন করবে রাষ্ট্র? শোনেন, এইটা কেবল অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত, এবং আমলাতান্ত্রিক নিয়ম আছে, পুরানা ফাইল ঘেটে দেখা যাবে একই কথার একই বয়ানের রিপিটেশন। আমরা খুব গুরুত্বের সঙ্গে এটা প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। 15 দিনের ভেতরে এনকোয়ারি কমিটি করে এইটার অপরাধীকে খুঁজে বের করতে হবে, 3 মাসের ভেতরে বিচার সম্পন্ন করতে হবে, এবং 3 মাসের ভেতর না পারলেও বাইল দেওয়ার বাধ্যতামূলক করা যাবে না, ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হচ্ছে। এর আগেও তো করা হয়েছিল কত রকম দ্রুত বিচার আইন ইত্যাদি দিয়ে, র্যাব দিয়ে, অমুক দিয়ে, সবটাই ব্যবহার করা হয়েছে কিন্তু ক্ষমতাকে পাকাপোক্ত করার স্বার্থে এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা দেখি নাই এর আগে এত কিছু বলা হচ্ছে, তাহলে পরে ত্বকী হত্যার বিচার হয় না কেন? কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হলো, এত বছর হয়ে গেছে, এখনো কেন তার বিচার হয় না? সাগর রুনির হত্যাকাণ্ডের কেন বিচার হয় না? আরো এরকম শত শত হাজার হাজার ঘটনা। অবশ্যই আয়না ঘর নিয়ে যে আমাদের ক্ষোভ খুবই স্বাভাবিক, এবং এইটার ক্রিয়নকদের আমাদের বিচার করা উচিত, কিন্তু আমি সিলেক্টিভ ওয়েতে কতগুলো বলবো আর কতগুলো বলবো না সেটা তো হতে পারে না। নদী খাল 2 লাফে পার হওয়া যায় না, এটা পার হতে হলে 1 লাফে পার হতে হয়। কিংবা জানি না এইটা দর্শকদের কাছে বেমানান হবে কিনা, বুঝতে সুবিধা, কোনো নারী অর্ধেক পোয়াতেই হয় না, আইদার পুরা হবে, না হলে পরে হবে না। সুতরাং হয় আমাকে টোটাল চেঞ্জে যেতে হবে, নাহলে আধা আধি যাতে গেলে পরেই, এবং সেটাকেই যদি আমি পরিপূর্ণ বলে আখ্যায়িত করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি, তাহলে পরে যেই অর্ধেক আপনাকে আছেন, আপনাকে ধাক্কা দিয়ে আবার খালি উল্টা দিকেই নিয়ে আসবে তা না, আরো পেছন দিকে ফেলে দিবে, এবং সেটাই হচ্ছে এখন। এবং আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো প্রায় সবই গণতন্ত্রের কথা বলে, কিন্তু রাজনীতিতে নারীর প্রতি সম অধিকার কতটুকু প্রতিষ্ঠা হয়েছে, বিশেষ করে রাজনীতিতে এখনো কি আমরা নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছি, সে আলোচনায় ফিরবো জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মুজাহিদুল ইসলাম সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলো তো বরাবরই গণতন্ত্রের কথা বলে, কিন্তু রাজনীতিতে এখনো কি নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেছে কিনা? দেখুন, এটা সবারই প্রশ্ন। কথা তো ভালো ভালো বলে, কিন্তু যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এটার রহস্যটা কি? রহস্য হলো এই জায়গায় বুঝতে হবে, আমার অভিজ্ঞতা আমি বুঝি, এটা ইতিহাসের শিক্ষা, যে রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। সুতরাং রাজনৈতিক শক্তি 2 রকম আছে। একটা হলো যারা নাকি অর্থনৈতিক স্বার্থের বিবেচনা থেকে শোষক শ্রেণীর স্বার্থের অনুকূলে তার নীতি পরিচালনা করে, এবং সেটা করতে গিয়ে রাজনীতিটাকেও কিন্তু তার মতো করে সাজিয়ে নেয়, তার দলটাকেও সেইভাবে সাজিয়ে নেয়। পার্লামেন্টে ইলেকশনে ক্যান্ডিডেট হতে হবে, নির্বাচন ব্যবস্থা যদি এমন হয় যে যার পেশি শক্তি বেশি, যার অর্থ শক্তি বেশি, দাপট বেশি, তার হোন্ডা বাহিনী গুন্ডা বাহিনী বেশি, যে নাকি প্রশাসনকে হাত করার মতো কতগুলো মেকানিজম থাকবে, তার বিজয় অবশ্যম্ভাবী। এবং নমিনেশন কোটি কোটি টাকা দিয়ে কেনা যায়, কারণ এটা একটা ব্যবসা।
10 কোটি টাকা ডোনেশন দিয়ে আপনি নমিনেশন কিনলেন, 1 বছরে 100 কোটি টাকা বানিয়ে নিলেন। তো রাজনীতিকে এইভাবে তো কলঙ্কিত এবং দূষিত, রুগ্ন করে ফেলা হয়েছে। এবং যদি এটা হয়, এই কালচারটা ডমিনেট করে, যেই দল ভালো থাকার ইচ্ছাও যদি থাকে সে তো ভালো থাকতে পারবে না। সে তো দেখবে আমি নমিনেশন দিতে হলে তাকেই দিব যে উইনেবল, যার বিজয়ের সম্ভাবনা আছে। তো একজন নারীর তো জেতা সম্ভব না, আনলেস এক্সেপশনাল কয়েকজনের ক্ষেত্রে ছাড়া। সাধারণভাবে তুমি অন্য, ওর জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল, ওইটাকে বলা হতো যে পার্লামেন্টে অলংকার হিসেবে 30 জন ছিল, পরে 50 জন করা হলো। এবং সেখানে সরাসরি নারী নির্বাচন না, পরোক্ষভাবে পুরুষদের অংশ দ্বারা সে প্রপোর্শন, বিভিন্ন রাজনৈতিক দলের আসনের প্রপোর্শনে তাদেরকে দেওয়া হবে। অজস্র উদাহরণ দেওয়া যাবে। যেই কারণে রাজনৈতিক দলের অভ্যন্তরে, ওয়ান অফ দ্য রিজনস, একটা কারণ আমি খালি উল্লেখ করলাম, আর মৌলিক কারণ হলো রাজনৈতিক দলের নীতি আদর্শই যদি হয় যে অর্থ সম্পদ কেন্দ্রীভূত করো কিছু লোকের হাতে, এবং তারা থিওরি দেয়, হোক না, এটা তো দেশের জন্য মঙ্গলজনক। এইটা এক সময় 1000 কোটি টাকা, গত সরকারের আমলে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে সরকারি কমিশনের হিসাব অনুযায়ী। 28 লক্ষ কোটি টাকা, চিন্তার কি আছে? হোক না, এটা চুয়ায় পড়তে পড়তে গরিবের কাছে আসবে। গরিবের কাছে তো আসে না। এই তো দেখলাম, আমরা চোখের সামনে দেখছি, এটা চলে গেছে সুইজারল্যান্ড, চলে গেছে ইংল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, এবং সেইখানে বাড়ি ঘর ইমারত এবং ঐশ্বর্য সাজিয়ে তারা কিভাবে একটা বৈভবের জীবন। কার টাকা? জনগণকে কেন্দ্রীভূত করে যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আদতে জনগণ কি পায়? না, এটা তো মুখের কথা। মুখের কথা এক জিনিস, এবং যারা নাকি এইভাবে লুটপাট করার ওয়াদা নিয়ে বা নিয়ত নিয়ে তাদের কাজ পরিচালনা করছে এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বা হওয়ার জন্য চেষ্টা করছে, তারা তো জনগণকে ধোঁকা দিয়ে কিভাবে ভুল বোঝানো যায় এবং তাদেরকে প্রলুব্ধ করে কিভাবে তাদের স্বার্থ হাসিল করা যায় সেটাই দেখবে। আমাদেরও ভুল আছে, আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা। দেখেন, আমরা এবং আমাদের কর্মীরা বক্তৃতা দেয় ইলেকশনের সময়, ভাই সাহেব আপনারা আমাকে ভোট দিলেও আমি আছি আপনার সঙ্গে, ভোট না দিলেও আছি। পাবলিক বলে যে খুব ভালো কথা, তাহলে তো এই ভদ্রলোককে তো সবসময় পাওয়া যাবে, ভোট না দিলেও উনি আমার সঙ্গে আছেন, তারপরে আমার কি দরকার, বাড়তি কিছু নেই তো। উনি তো পান বিড়ি সিগারেট টাকা পয়সা এগুলো তো দিতে পারবে না। আর যারা ক্যান্ডিডেট টাকা নিয়ে নেমেছে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিই। আমাদের দোষ হলো আমরা এটাকে চ্যালেঞ্জ করে আমাদের নিজেদের সরকার জনগণকে সাথে নিয়ে বামপন্থী, প্রগতিশীল, নাগরিক সমাজ, উদারপন্থী, দেশপ্রেমিক, গণতান্ত্রিক এই শক্তিগুলোকে যারা নির্দ্বিধায় নিরঙ্কুশভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করবে, সেই রাজনীতির ধারা বিপ্লবের সময় প্রতিষ্ঠিত হয়। আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, 69-এর গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলনের সময় গণঅভ্যুত্থানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, এই গণঅভ্যুত্থানের সময় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এটা বেশি দিন তো টিকে থাকে না যদি না এই শক্তিটাকে আপনি লালন করে সেইটাকে ক্ষমতায় অধিষ্ঠিত না করেন। তার পক্ষ হয়ে আমি ক্ষমতায় চালাবো, সবাই বলে যে আমি গরিবের পক্ষ হয়ে ক্ষমতা চালাচ্ছি। বৈষম্য বিরোধী, বৈষম্য আমরা দূর করিব। বৈষম্য দূর করার দুইটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। একটা সমাজের ভেতরে 99 ভাগ বনাম 1 ভাগ, শোষক এবং শোষিতের বৈষম্য দূর করা। আরেকটা থাকতে পারে, তুমি এতদিন চুরি করেছো, আমি চুরি করার সুযোগ পাইনি, এখন আমি চুরি করব, তোমাকে জেলখানায় নিয়ে যাব। মিউজিক্যাল চেয়ারের মতো, একবার এ আসে একবার ও আসে। সেই ক্ষেত্রে বৈষম্য কেন হবে? খালি তুমি একা কেন লুটপাট করবে? 60-40 ভাগাভাগি হইতে হবে। এই মিউজিক্যাল চেয়ারের চক্রাকারে তাহলে সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? সুপারিশগুলো কি করছে তারা?
আমি দেখলাম মানুষকে অন্ধকারে রেখে, এমনকি রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে সুপারিশের প্রক্রিয়া অগ্রসর করা হচ্ছে। আমাদের দলের কাছেও এই 2-1 দিনের ভেতরে তারা কতগুলো কাগজ পাঠিয়ে দিয়েছে, টিক মার্ক দেন, অমুক দেন। এইটা আমরা কি শাসন গঠন সংবিধান নতুন করে রচনা করব না করব না থেকে ইত্যাদি প্রচুর পয়েন্টস আছে সেখানে। তাহলে কি সংস্কার আলোচনার টেবিলেই থমকে থাকবে? এটা একটা ধোঁকা দেওয়ার জন্য আমার বিবেচনায়। এটা যদি সরকার আন্তরিক হতো বা যারা বর্তমানে এই প্রক্রিয়া চালানোর পক্ষে পদক্ষেপ নিচ্ছে তারা যদি আন্তরিক হতো, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিরিয়াস ডিসকাশন করতো। রাজনীতির দলগুলোর কাছে কতগুলো কাগজ আপনি ইমেল করে পাঠিয়ে দিলেন, যেগুলো ফিল আপ করে আপনি জমা দিয়ে দেন, আর আমি একজন পিয়নকে বসায় রাখলাম, তিনি এইগুলো টিক মার্ক দিয়ে ট্যালি মার্ক দিয়ে যোগ করে বলল যে এতগুলো দল এইটা করেছে, এতগুলো দল এইটা করেছে। আর দলের হিসাবের সঙ্গে মিলাবে 1000টা দল হয়তো বা 500টা দলের মতামত নেওয়া হলো, কিন্তু 50,000 নাগরিক সমাজের নামে, অমুকের নামে, যারা নাকি তাদের মত অনুসারী হবে, সেইটা নিয়ে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে যে এতগুলোর সঙ্গে আমি এটা পেয়েছি, তার ভেতরে এদের ভেতরে। এইটা সম্পূর্ণভাবে একটা ধোঁকাবাজি। আমি যে বলেছি সংস্কারের ব্যাপারে আমাদের চেয়ে টোটাল সংস্কার চাই। আমরা বিপ্লবী মৌলিক ধরনের সংস্কার চাই, খালি রাষ্ট্র ব্যবস্থার, রাজনৈতিক ব্যবস্থার না, অর্থনৈতিক ব্যবস্থার, সামাজিক ব্যবস্থার, টোটাল সোশ্যাল রেভলিউশন চাই আমাদের চেয়ে। তো এবং সেটা করতে হলে এক লাফে সবটা করে ফেলতে হবে তা না, সেই লক্ষ্যে আমাকে হয়তো নানান রকম সংস্কারের প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে যাতে আমি চূড়ান্ত লক্ষ্যের দিকে যেতে পারি। কিন্তু এরকম লক্ষ্যের লক্ষণ কিন্তু খুব, আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখছি, বরঞ্চ এটার ভেতরে কিছু দুরভিসন্ধির কিছু গন্ধ কিন্তু খুঁজে পাওয়া যায়। যেমন একটা তর্ক শুরু করা হয়েছে, সংস্কারের আগে কোনো নির্বাচন করা যাবে না, বিচারের আগে কোনো নির্বাচন হবে না, এমন আলোচনাও কিন্তু আমরা শুনছি। হ্যাঁ, ইয়েস, নানা কথা বলে। এটা তো আমি বললাম একটা কারণে, সেটা হলো টু ডিলে দ্য প্রসেস অফ ইলেকশন। কিসের জন্য? যাতে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায় বর্তমান ক্ষমতাসীনদের। কিন্তু যুক্তির জায়গা থেকে আমি বলছি, সংস্কার করার মালিককে? মালিক হলো জনগণ। জনগণের সম্মতি না নিয়ে, তাদের সঙ্গে আলোচনা না করে, তাদের নির্বাচনীয় প্রতিনিধিদের মাধ্যমে তাদের ব্যক্ত বক্তব্য, অভিমত, সেইটাকে হিসাবের ভেতরে না নিয়ে আপনি যদি একতরফাভাবে বেনেভোলেন্ট ডিক্টেটর সেজে যে আমি একতরফাভাবে জনগণের কল্যাণকামী, আমার চেয়ে আর কেউ নাই, আমিই করে ফেলবো, কারণ আমরা গণ অভ্যুত্থান করেছি। তোমরা গণ অভ্যুত্থান করেছো মানে? গণ অভ্যুত্থান করেছে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা থেকে শুরু করে ইউনিভার্সিটির সমস্ত ছাত্র তরুণ, তারা করেছে। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি প্ল্যান, এ করেছে, ও করেছে, সবাই টানাটানি করছে এই কৃতিত্ব নেওয়ার জন্য। আর দুর্ভাগা নায়ক বসে আছে, সেই নায়ক হলো জনগণ। জনগণ হলো নায়ক, সেই নায়ক আজকে অবহেলিত। সে আজকে কি বলে প্রান্তস্থিত করে ফেলা হয়েছে, মার্জিনালাইজ করে ফেলা হয়েছে, তার নাম ব্যবহার করে করা হচ্ছে। এই যে মব জাস্টিস নামে যেটা করা হচ্ছে, মব জাস্টিস বলার কি আর সুযোগ রয়েছে জনাব মুজাহিদুল ইসলাম সেলিম? এটা তো নামকরণ করা হয়েছে, এটা দিস ইজ দ্য অ্যান্টিথিসিস অফ আইনের শাসন। কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে, কারণ সেখানে কোনো আইনের শাসন ছিল না। এবং বর্তমান সময়ে আমরা রাজনৈতিক অঙ্গনে যে বিতর্কটি দেখছি সেটি হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক যেমনটি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এ বিষয়ে কোনো জাতীয় ঐক্য হবে না, একসঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন রাজনীতির অভিধানে নেই। আলোচনায় আসতে চাই এই বিষয়টি নিয়ে, আবারও বিরতির সময় হয়েছে। ফিরে এলাম, দেখছেন দেশপ্রতীক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার
সময়ের বার আমরা আবারও ফিরছি আলোচকের কাছে, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। যে আলোচনায় আমরা ছিলাম, তরুণদের নতুন দল এনসিপি যেমনটি বলছে যে একসঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে, অন্যদিকে বিএনপি এই প্রস্তাবকে নাকচ করে বলছে রাজনীতির অভিধানে এমনটি নেই। না, আমি প্রসঙ্গটা নিয়ে বলবো, বিএনপি কি বলেছে আর এনসিপি দল সম্পর্কে আমি খুব বেশি পরিচিত না, তাদের কথাবার্তা শুনি, কিন্তু তাদের বর্তমান বা অতীত বলে তো কিছু নাই যেটা দিয়ে আমি বলতে পারবো যে এটা প্রমাণিত, পরীক্ষিত, অগ্নি পরীক্ষায় পরীক্ষিত। তবুও এই কনসেপ্টটা সম্পর্কে আমি বলতে চাই, গণপরিষদের প্রসঙ্গটা আসলো কেন? নতুন সংবিধান লেখার জন্য। কেন নতুন সংবিধান দরকার হবে? রক্ত দিয়ে যে সংবিধান আমরা রচনা করেছি সেইটার উপরে পাকিস্তান খুব অখুশি ছিল। এটা খালি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম ছিল না, এটা পাকিস্তান পন্থার বিরুদ্ধে সংগ্রাম ছিল। পাকিস্তানের ভাবাদর্শ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সেইটাকে নাকচ করে, নেগেট করে জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় আমরা মুক্তিযুদ্ধ করে আমরা যাত্রা শুরু করেছিলাম। এবং আমি জিজ্ঞেস করতে চাই, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, যেটার ভিত্তিতে গণপরিষদ হিসেবে নিজেদেরকে গঠন করিয়া আমরা সংবিধান রচনা করিব উদ্দেশ্যে, দেশকে হানাদার মুক্ত করিব এবং আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এইটা বলে সরকার গঠন করা হলো, প্রবাসী সরকার, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার, এবং সেই সরকারের অধীনে আমরা যুদ্ধ করেছি। যদি আমরা সেটাকে নাকচ করি তাহলে তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করতে হয়, এবং সেটা অস্বীকার করা অশুভ উদ্দেশ্যে এটা করা হচ্ছে কিনা সব মানুষের কাছে এই প্রশ্ন খুব সতর্কভাবে, তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আমাদের মুক্তিযুদ্ধকে সেকেন্ড রিপাবলিক সম্পর্কে কিংবা নতুন করে সংবিধান লিখতে হবে এইসব কথা বলার উদ্দেশ্য যদি হয়, সমূহ সন্দেহ করার কারণ আছে। এইটার উদ্দেশ্য হলো আমাদের মুক্তিযুদ্ধকে নেগেট করা, মুক্তিযুদ্ধকে নেগেট বা এটাকে নাকচ করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী অবস্থায় কিন্তু আমরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি। তাহলে সেটা পাকিস্তানের প্রেতাত্মা ভূত, দেশের নামটা বড় কথা না, বড় কথা হলো সেটা নীতি আদর্শ, যেই ধারায় বাঙালি জাতিগত শোষণ, নিপীড়ন, 22 পরিবার, অত্যাচার, সাম্রাজ্যবাদের পদলেহন, জাতিগত শোষণ, নিপীড়ন, ভাষার উপরে আক্রমণ, বর্বর ফ্যাসিস্ট শাসন, স্বৈর শাসন, আইয়ুব মোনায়েমের রাজত্ব যারা দেখেছে তারা জানে, এবং নরহত্যা, যে গণহত্যা করা হয়েছিল 71 সালে, এই সমস্ত কিছু সেইখানে আমরা দেশকে ফিরিয়ে নিতে কিছুতেই দেওয়া যাবে না। আমি বলেছি আবার সংবিধান, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সংবিধান বিশেষজ্ঞরা অনেক সময় বলে যে আমাদের সংবিধানে এমন বিষয়, এমন অনুচ্ছেদ সংযুক্ত রয়েছে যেখানে একজন সাম্যবাদী মানুষ আসলে একনায়কতান্ত্রিক হয়ে উঠতে পারে। না, এই কথাটা আমি অস্বীকার করি। কেননা আমাদের যেই সংবিধান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে রচিত হয়েছিল সেটার ভেতরে অনেক ত্রুটি বিচ্যুতি, ঘাটতি আছে। 17 বার কাটাছেঁড়া হলো, যৌক্তিক সমাধানে আমরা কেন পৌঁছাতে সুতরাং পারলাম না? সমস্যাটা কি? কাটাছেঁড়াটা হলো সমস্যা। এই দেখেন, যুক্তির জায়গা থেকে আমি বলছি, সংবিধানটার সমস্যা না, সংবিধান যে কাটাছেঁড়া করা হয়েছে সেইখানে হলো সমস্যা। সুতরাং কাটাছেঁড়াগুলো বাদ দিয়ে দেখ, তাহলে পরে আপনি মুক্তিযুদ্ধের কাটাছেঁড়াকে কবর দিবেন, তাকে বিকৃতিকরণকে কবর দিবেন, সেইটা আমি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে সেটা করব। কিন্তু সেই অজুহাতে আপনি আমাদের সংবিধান, যেটা 30 লক্ষ মানুষের রক্তে অর্জিত, সেইটাকে কবর দিবেন। এইটা করতে গেলে আমি বলেছি, আবার আপনার সামনে সাক্ষী রেখে সমস্ত জনগণকে উদ্দেশ্য করে বলছি, মুক্তিযোদ্ধা আমরা, এবং আমার মতো মুক্তিযুদ্ধ যারা যুদ্ধ করে নাই অস্ত্র নিয়ে, কিন্তু সেই চেতনাকে ধারণ করে, মনে রাখবেন, প্রতীকী হিসাবে আমি বলছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দিইনি। এবং এইবারের গণ অভ্যুত্থানে আমরা, আমার সঙ্গে চলেন, ঢাকা শহরে এবং জেলায় জেলায় যত গ্রাফিটি, তার সিংহভাগে লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কার আনব, মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেব না। আর আজকে তাদের কথা ব্যবহার করে, তাদের নাম ব্যবহার করেই মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার চেষ্টা, কোনোদিন ইতিহাস সেটাকে গ্রহণ করবে না।
আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সমাধান সূত্রে পৌঁছানো যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। একটা কথা আমি একটা কনফিউশন দূর করতে চাই। এটা জাতীয় ঐক্যের কথা বলা হয়। জাতীয় ঐক্য মানে কি ওয়ান পার্টি সিস্টেম? জাতীয় ঐক্য মানে কি একটাই নীতি থাকবে? বিভিন্ন নীতি থাকবে, সেগুলো অবশ্যই বাংলাদেশের পরিপন্থী কোন নীতি এলাও করা হবে। সব মত পথকে আসলে নিশ্চয়ই সমন্বয় করতে হবে। কিন্তু কোনটা অনুসরণ করা হবে সেইটা হলো জনগণের উপরে ছেড়ে দেওয়া হবে। জনগণ যেটার পক্ষে রায় দিবে সেটাই হবে। নীতি নির্ধারণে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাববে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।